নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। পাখিদের কিচিরমিচির শব্দে চোখ মেলে তাকাই আমি। সকাল হয়ে গিয়েছে। উঠে বসতে নিলেই বুঝতে পারলাম কারোর শক্ত বাহুবন্ধনে আবদ্ধ আমি। তার বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসতে নিলেই নিজের অবস্থা দেখে আটকে উঠে আমি। কাল সন্ধ্যার পরের মুহূর্তটা ঝাপসা ঝাপসা মনে পড়ে। এমনটা হওয়ার কি খুব দরকার ছিল? এমনটা তো না হলেও পারত। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে কিছু নোনা তরল। ততক্ষণে আশিকও উঠে যায়। আমাকে এভাবে কাঁদতে দেখে অস্থির হয়ে বলে, এই প্রিয়, কাঁদছিস কেন? খারাপ লাগছে? কি হয়েছে বল না। আমি বিস্মিত হয়ে চেয়ে থাকি তার পানে। এত বড় ঘটনা হওয়ার পরও কিভাবে কথা বলছে মানুষটা। আবারও ঘৃণা জন্ম নিতে শুরু করে। আশিকও হয়তো ততক্ষণে বুঝে গিয়েছে কেন কাঁদছি আমি। আশিক আমাকে ওর বুকের মাঝে নিয়ে বলল, এই পাগলি, কাঁদছিস কেন? তুই যেরকমটা ভাবছিস সেরকম কিছুই হয়নি। প্লিজ কান্না করিস না। আমি সেভাবেই ফুপিয়ে বললাম, তাহলে এসব কি? হ্যাঁ, মামি চেঞ্জ করে দিয়ে গেছে। ভেজা থাকলে অসুস্থ হয়ে পড়তি। এমনিতেই কাল জ্বর ছিল, তাই মামিকে ডেকেছিলাম। আমি কিচ্ছু করিনি, শান্ত হ। কিছুটা শান্ত হতেই নিজেকে ছাড়িয়ে নিলাম তার বাহুডোর থেকে। তবে এবার খুব লজ্জা লাগছিল। কি ভাবছিলাম আমি? তাড়াতাড়ি নেমে বাইরে চলে আসি আমি। পিছন থেকে আশিক মৃদু হাসির আওয়াজে হৃদয় মাঝারে আঘাত হানে। সকালে নাস্তার পর্ব একটু আগেই শেষ হয়েছে। এখন আয়োজন চলছে আর এক অতিথি আপ্যায়নের। আমার বড় চাচ্চুর মেয়ে রিক্তা আপু, তার স্বামী তুহিন ভাইয়া আসছে তাদের ছোট্ট পরী রিহিকে নিয়ে। আমরা এসেছি শুনেই তাদের আগমন। তাদের জন্য চলছে আয়োজন। দুপুর না হতেই আগমন ঘটে তাদের। রিক্তা আপু আমাকে দেখে জড়িয়ে ধরে, সেই সাথে আশিককেও। রিক্তা আপু আমার 2 বছরের বড়। 1 বছর আগেই বিয়ে হয়েছে আপুর। আশিকও আপুকে ভীষণ ভালোবাসে। কোনোরূপ বিপদ আমাদের ছুতে দেয়নি। তাদের ছোট্ট পরীটাও হাসছে। কোনো কিছু না বুঝলেও হাসিতে মেতে থাকে। তুহিন ভাইয়া আর আশিক যেন এক নতুন সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয়েছে। আর সেটা আমার সাথে আশিকের বিয়ের কারণেই হয়েছে। কিন্তু এত সব আনন্দ যেন বিকালে গড়িয়ে সন্ধ্যা নামতেই যেমন প্রকৃতির কালো আধারে ঢাকা পড়তে থাকে, ঠিক তেমনি কালো আধারে ঠেকে গেল সবকিছু। আর সবকিছুর মূলে অপরাধী একজন, সে হলো আশিক। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম শেষে রাতটুকু থাকে একটু শান্তির জন্য, একটু আরামের জন্য ক্লান্ত শরীর এড়িয়ে দেই বিছানায়। অথচ আজ ঘুম নেই কারো চোখে। প্রতিটি মানুষ রাত জেগে বসে আছে। এর মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আশিক। বাবা চাচুরা অনেক বেশি রেগে আছে আশিকের উপরে। মামুনি আর ফুপাকেও ডাকা হয়েছে। এখানে সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আশিক একবার দৃষ্টি তুলে আমার দিকে চাইতেই তার চোখের কোণে জল জমা দেখতে পেলাম। আমি মায়ের সাথে দাঁড়িয়ে আছি। এর মাঝে হঠাৎ কান্নায় চমকে ওঠে সকলে। নীরবতা ভেঙে কান্নার আওয়াজ আসতেই রিক্তা আপু সেদিকে চলে যায়। চাচু তখন বলে, সবাই যে যার ঘরে যাও, চুপ করে ঘুমিয়ে পড়ো, বাকি কথা কাল হবে। বড় চাচুর এই কথার পর কারো কোনো কথা বলার সাহস হবে না, তাই সবাই চুপচাপ সে জায়গায় প্রস্থান করে, সেই সাথে আমিও। আসার আগে আরো একবার আশিকের দিকে তাকালাম। মানুষটা কি রাতে এখানেই কাটাবে? ভাবতেই কষ্ট লাগছে। আম্মু আমাকে রুমে নিয়ে নিজেও নিজের রুমে চলে গেল। বিছানায় শুয়ে থাকলেও ঘুম নামে না দু চোখে। বড্ড অস্থির লাগছে। হঠাৎ করেই খুব কান্না পেয়ে গেল। বারবার আশিকের গালে পড়া বড় চাচুর চরের আওয়াজ কানে ভেসে আসছে। সব শোনার পরপরই বড় চাচু খুব জোরে আঘাত করে আশিককে। যে ভাগ্নির গায়ে সামান্য ফুলের টোকা লাগতে দেয়নি কখনো, সেই ভাগ্নির গায়ে এমন আঘাত করার জন্য সবাই অকব্যনীয়। ভেবেছিলাম সবাই রাগ করবে আশিকের উপর, কিন্তু সব এলোমেলো হয়ে গেল। গেট খোলার আওয়াজে চুপ হয়ে রইলাম। ঘুমের ভান ধরে থাকি। একটু পরে বুঝতে পারি আশিক এসে শুয়েছে আমার পাশে। একসময় আমাকে তার বুকের মাঝে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। কেন জানি আজ নিজেকে ছাড়ানোর কোনো ইচ্ছেই হলো না। চুপচাপ সেভাবেই রইলাম। আশিককে বলতে শুনলাম, এত অবুঝ কেন রে তুই? কেন বুঝতে পারলি না? এখন তো ছোট না তুই, তবুও কেন বুঝছিস না? আশিক কাঁদছে, না দেখেও বুঝতে পারছিলাম। জানি না কাল কি সিদ্ধান্ত নেবে সবাই মিলে, তবুও ভয় হচ্ছে। আশিক আবারও বলল, এত চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। যত যাই হোক, অন্যায় তো করেছি আমি, শাস্তি তো পেতেই হবে। তাই এসব না ভেবে ঘুমিয়ে পড়। বলা শেষ হতেই আবার চুলে বিলি কেটে দিতে লাগলো। আর আমি ভাবছি আশিক বুঝলো কি করে আমি ঘুমাইনি।
ভাবছিলাম আমি এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি আমি। তবে আমার মন বলছিল সারা রাত দু চোখের পাতা এক করেনি আশিক। পরের দিন সকালবেলা হালকা পাতলা নাস্তা করে সবাই বসেছে আমাদের ঘরের বারান্দায়। ফুপা আর মামুনিও এসে গেছেন ততক্ষণে। সবটা শুনে মামুনি আশিকের গালে এলোপাথারি কতগুলো চড় বসালেন। আশিক একটুও টুশব্দ পর্যন্ত করেনি। প্রায় ঘন্টাখানেক চলল সেই বিচার, যে বিচারের ভিকটিম হলাম আমি আর অপরাধী আশিক। সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের বিয়ে ভেঙে ফেলা হবে, অর্থাৎ ডিভোর্স। বাবা যখন একথা বলেছিল তখন আশিক বাবার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। হয়তো শাস্তি চেয়েছিল, তবে এরকম নয়। তার সেই করুণ দৃষ্টি একবার আমার দিকেও পড়েছিল। হুট করে আমার কি যেন হলো জানি না, সবার মাঝে বলে বসলাম, আমি ডিভোর্স চাই না। আমার কথায় আশিকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখেছিলাম, কিন্তু বাবা আমার কথা শুনে রেগে গেলেন। রাগী গলায় আম্মিকে বললেন, আয়রা, তোমার মেয়েকে সামলাও, বেশি বুঝতে যেন না যায়। আমরা যা বলবো তাই করতে হবে ওকে। মামুনি হয়তো আমার কথায় একটু ভরসা পেয়েছিলেন। মামুনি বলল, দেখ ভাই, যা হয়েছে হয়েছে, মানছি ছেলেটা অনেক বড় ভুল করেছে, কিন্তু তাই বলে ডিভোর্স? ভাই, একটা সম্পর্ক ভাঙা যত সহজ, গড়া কিন্তু তার থেকেও কঠিন। আর একবার ভেবে দেখ, আমি জানি আমার ছেলে কেমন। প্রিয়তার কোনো ক্ষতি হবে তা কখনোই চাইবে না ও। প্রিয়তা ভালো থাকবে ওর কাছে, বিশ্বাস কর। তোর উপর বিশ্বাস আছে আমার। যেখানে তুই আছিস সেখানে প্রিয়তাকে নিয়ে একটুও চিন্তিত নই আমি। আশিককে নিয়েও ছিলাম না, অথচ ওই আমাদের সবচেয়ে বড় আঘাতটা দিল। সমাজের কাছে বদনাম হলাম আমরা। এত বছর পর কোনোভাবেই সম্ভব নয়। বাবার কথা শেষ হতেই মামুনিও চুপ করে রইল। হয়তো আর কোনো কথা খুঁজে পেল না। তবে এই পুরো ঘটনার সময় আশিক নীরব ছিল, যেন একজন জীবন্ত লাশ দাঁড়িয়ে আছে এখানে। সবসময় চঞ্চল আর নিজের শক্ত অবস্থান ধরে রাখা মানুষটার এমন নিস্তেজ হয়ে পড়া যেন মেনে নিতে পারছিলাম না। এক ছুটে নিজের রুমে চলে আসি আমি। ফোন হাতে নিয়ে তনিকে ফোন দেই। তনি ফোন রিসিভ করতেই ওকে সবটা খুলে বলি। সব শুনে ও বলে, আগে নিজে শান্ত হ প্রিয়, এরকম হুট করে কোনো ডিসিশন নিবি না। এখন সবাই রেগে আছে আশিক ভাইয়ের ওপর। এই মুহূর্তে তোর কোনো কথাই তাদের কাছে ঠিক মনে হবে না। তার 2টা দিন সময় দে সবাইকে সবটা বুঝে নিতে। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন তুই তোর ডিসিশন জানাবি। বিয়ে কোনো পুতুল খেলা নয় রে প্রিয়, যে এই জুড়লাম, ভালো লাগলো না, ভেঙে ফেললাম। আর আমার মনে হয় তোর আগে এই ব্যাপারে আশিক ভাইয়ের সাথে কথা বলা উচিত। উনি কি চায় সেটা জানতে হবে তোকে। তারপর দুজনে মিলে ঠিক করবি যে কি করবি। সারাটা জীবন একসাথে থাকবি নাকি ডিভোর্স দিবি। আর আমার কি মনে হয় জানিস? কি? আশিক ভাইয়া তোকে ভালোবাসে, একটু বেশি ভালোবাসে তোকে। এরকম কিছুই না। আমার মনে হওয়াটা তোকে বললাম, বাকিটা তুই বুঝে নিস। সূর্যের উত্তাপ কিছুটা কমে আসতেই আশিক চলে যায় এ বাড়ি থেকে। চলে যায় বলে ভুল হবে, অনেকটা বের করে দেওয়া হয়েছে। চলে যাওয়ার আগে অবশ্য একবার এসেছিল আমার কাছে, তবে কিছু বলেনি। নীরব চাহিনীতে তাকিয়েছিল শুধু। নিজেকে অপরাধী মনে হচ্ছিল বারবার। মনে হচ্ছিল সবাইকে সত্যিটা না জানালেও পারতাম, কিন্তু নিজের উপর এই মিথ্যা অপবাদ যে সহ্য হচ্ছিল না। একদিকে মিথ্যা অপবাদ থেকে মুক্তি, অপরদিকে আশিকের এমন অবস্থা। কিছু ভালো লাগছিল না। আব্বু আর চাচুরা আমাকে আশিকের সাথে যেতে দেয়নি। শুধু যে তা নয়, আব্বু এই প্রথম আমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছিল। আব্বুর এই নত মাথাও ছিল আমাকে অপরাধী করার আর এক কারণ। সবকিছু বিরক্ত লাগছিল আমার কাছে। মামনি যাওয়ার সময় আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, মারে, মাফ করে দিস তোর এই মামুনিকে। তোর এই মাটা তোর খেয়াল রাখতে ব্যর্থ হয়েছে রে। আশিককে তুই মাফ করবি কিনা সেটা তোর ইচ্ছা, তবে ওকে মাফ করতে পারবো না আমি। আজ ওর জন্য ভাইদের সাথে সম্পর্ক খারাপ হলো, তোর এত বড় ক্ষতিটা হলো। ওর জন্য একদিন এক মিথ্যা বদনাম বয়ে বেরিয়েছিস তুই, এখন আবার আরেক বদনাম জুড়বে তোর নামের সাথে, সেটাও ওর জন্য। কখনোই ক্ষমা করতে পারবো না, যে জন্যই করুক না কেন এই কাজটা ঠিক করেনি ও। ও আমার সাথে কথা বলতে পারতো একবার, তাও করেনি। আজ ওর জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল। এত কিছু হওয়ার পর কোনোভাবেই ক্ষমা পাওয়ার যোগ্য নয়, সেই সাথে আশিক তোরও যোগ্য নয়। কথায় আছে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সে নিজের মতো বয়ে চলে। ঠিক তেমনি আমাদের সময় বয়ে চলেছে নিরন্তর। প্রায় 2 সপ্তাহ হতে চলল সেই ঘটনার। আমি এখন আমাদের বাড়িতেই আছি। ও বাড়িতে যাওয়া হয়নি আমার। হয়নি বলতে যেতে দেওয়া হয়নি আমাকে। কলেজে নিয়মিত যাচ্ছি আমি। তন্নি, মনি, হাসি, রিমন ওদের সাথে দেখা হচ্ছে প্রতিটা দিন। আমাকে খুশি রাখতে ব্যস্ত থাকে ওরা। সবকিছু থাকলেও কোথাও একটা শূন্যতা অনুভব করতে থাকি আমি। আশিকের সাথে এর মাঝে আর দেখা হয়নি আমার। জানি না মানুষটা কেমন আছে।
সবার কাঠিন্য রূপ ঠিক কতটা সহনীয় তার জন্য জানতে ইচ্ছা হয় খুব। তবু কোথাও থাকা একটা কিন্তু সবকিছু আটকে দেয়। আবিরের সাথে মাঝে মাঝে কথা হলেও তেমন একটা ভালো লাগা কাজ করে না। আগে যে মানুষটার মাঝে নিজের সব সময় ভালোবাসা দেখতাম, সেই মানুষটার সবকিছু সেরকম থাকলেও মনে হয় কিছুই নেই। হয়তো তনির কথাই ঠিক, তবে এর মাঝে আবিরের পাগলামি আগের থেকেও বেড়ে গেছে। যেদিন শুনেছে বাসার সবাই আমাদের ডিভোর্সের কথা ভাবছে, সেদিন থেকে আবির উঠে পড়ে লেগেছে আমি যেন ডিভোর্স দেই। ও ভালোবাসে আমাকে, আমিও জানি, তবু কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না। আজ ক্লাস শেষ করে বাইরে আসতে অনাকাঙ্ক্ষিত একটি মানুষকে দেখতে পেলাম। গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি আশপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই দৃষ্টিতে কাউকে এক পলক দেখার তৃষ্ণা যেন। তার দৃষ্টি আমাতেই পড়তে এক পলকের জন্য তার দৃষ্টিতে দৃষ্টি পড়ে আমার। সে এগিয়ে আসে আমার দিকে, যত কাছে আসছে বুকের মাঝে যেন ঝড় বয়ে যাচ্ছে আমার। সে কাছে আসতেই হাসি মনি ওরা তাকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। সেই মলিন হাসি দিয়ে তার জবাব দেয়। তনি আমাকে কিছু কথা বলে বিদায় নেয়। ওরা চলে যেতেই মানুষটা ক্ষীণ কণ্ঠে বলে, আমার সাথে একটু আসতে পারবি? কিছু কথা ছিল। আমি নীরবে সম্মতি দিতেই সে আমার হাত ধরে সাবধানে রোড ক্রস করে গাড়িতে নিয়ে বসিয়ে নিজেও উঠে পড়ে। গাড়ি চলতে থাকে, তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকাই আমি। চোখ দুটো ফুলে আছে, তার চোখে নিচে কালি জমেছে, সেই সাথে চেহারাটাও মলিন। নিজের যত্ন নেওয়ার কথা হয়তো ভুলেই গেছে মানুষটা। সবসময় পরিপাটে থাকা মানুষটা আজ একদম এলোমেলো। এভাবে দেখার কিছু হয়নি, আমি ঠিক আছি। হঠাৎ আওয়াজে চমকে উঠে আমি, তার দিকে তাকিয়ে অন্যত্র দৃষ্টি সরিয়ে নেই। কিছুটা রাগী গলায় বলি, দেখতেই পারছি কতটা ঠিক আছো। আমার কথায় হালকা হাসি ফুটে ওঠে ওনার গালে। সেই হাসি বজায় রেখেই বলল, বউয়ের মতো অধিকার দেখিয়ে কথা বলছিস, ভালোই লাগছে। বউ? আসলেই কি তাই? মানুষটার বউ আমি। আমাদের বিয়ে হয়েছে 2 সপ্তাহ হয়ে গিয়েছে। এর মাঝে কখনোই এমন ভাবে কথা বলা হয়নি। আজ তার মুখে বউ ডাকটা শুনি লজ্জাবতী লতার মতো মিয়ে গেলাম। আর কোনো প্রতিউত্তর না করে বাইরে তাকিয়ে রইলাম। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের নাম হলো সমুদ্র। সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশি যেন মুহূর্তেই মনকে আনন্দিত করে তোলে। সমুদ্রের এপার থেকে ওপারে তাকালে দেখা যায় ছবির মতো ছোট ছোট সুন্দর বাড়িঘর, যার প্রায়টাই তৈরি হয়েছে রঙিন টিন দ্বারা, যা দেখতে অপরূপ লাগে। আমাদের বাসা থেকে অনেকটা দূরেই এই সমুদ্র। দূর হলেও একসময় সপ্তাহে 2 বার 1 বার আসা হতো এখানে। আশিকি নিয়ে আসতো আমাকে আর রিক্তা আপুকে। অনেকটা সুখময় সময় কাটাতাম এখানে। সেই ঘটনার পর আর আসা হয়নি এখানে। আজ 2 বছর পর আবারও এখানে এসে পুরনো স্মৃতিগুলো মনের ক্যানভাসে ভেসে ওঠে। সবগুলোই মধুর স্মৃতি। আমি চলে যাচ্ছি প্রিয়তা। আশিকের একথাই চমকে উঠে তাকাই আমি। মানুষটা সমুদ্রের উত্তাল ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। আমার ভাবনা জুড়ে তখন একটা কথাই ঘুরছিল, কোথায় যাবে? আশিক হয়তো বুঝেছিল আমি তার দিকে তাকিয়ে আছি। সে আমার দিকে ফিরে আবারও বলল, বাইরে চলে যাচ্ছি, এবার আর হয়তো ফেরা হবে না। যদি বেঁচে থাকি তাহলে আল্লাহ চাইলে কোনো এক সময় হয়তো আবারও দেখা হতে পারে। আমি আশিকের দিকে নিষ্পলক চেয়ে আছি। সমুদ্রের উত্তাল ঢেউ যেন আমার অন্তরে আছড়ে পড়ছিল। অদ্ভুত এক অনুভূতি শিরায় শিরায় বয়ে চলছিল। এই অনুভূতির সাথে পরিচিত নই আমি। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, জানি না কেন। এর আগেও যখন গিয়েছে তখন তো বিন্দুমাত্র খারাপ লাগেনি, তাহলে এখন কেন? আশিক আমার অবস্থা বুঝতে পারছিল কিনা জানি না, তবে তাকে অনুভূতি শূন্য মনে হচ্ছিল। কিছু বলবো সেই ভাষাও যেন হারিয়ে ফেলেছি আমি। ক্ষীণ কণ্ঠে বললাম, আমার জন্য? না, তোর জন্য না, তোর জন্য তো এসেছিলাম। তাহলে কেন যাচ্ছ? এখানে থাকলে মরে যাবো রে আমি। নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার। জানিস, ওই দিনের পর থেকে মা আমার সাথে কথা বলেনি। যেই মা আমার সাথে একবেলা কথা না বলে থাকতে পারতো না, সেই মা আমার সাথে এতদিন হলো কথা বলে না। সবার এত কঠিন রূপ আমি এর আগে দেখিনি রে প্রিয়। দম বন্ধ হয়ে আসে আমার। পারবো না রে থাকতে এখানে, পারবো না। আশিকের কথাগুলো যেন বিষের মতো আঘাত হানছিল আমার উপর। এত কষ্ট কি সত্যি পাওয়ার যোগ্য মানুষটা? শাস্তিটা বেশি হয়ে গেল না তার জন্য? কান্না পাচ্ছিল খুব। আশিক আবারও বলল, তবে তুই চিন্তা করিস না, তোর শর্ত ঠিকই মানবো আমি। আশিকের এবারের কথায় স্তব্ধ হয়ে গেলাম আমি। শর্ত মানবে মানে কি? কাপা কাপা গলায় বললাম, মানে? আমাকে ক্ষমা করার শর্ত দিয়েছিলি, তা ভুলে গেলি? সেই শর্ত মেনে নিয়েছি তো আমি। এখন বুঝতে পারছি কেন সেদিন সবাই আমাদের ডিভোর্সের কথা বলার পরও চুপ ছিল আশিক। তার কারণ যে আমি তাকে দেওয়া 2টি শর্তের একটি হলো সবাইকে সব সত্যিটা জানানো, আর অন্যটি হলো তারা যে শাস্তি দেবে তা মেনে নেওয়া। আর তাদের দেওয়া শাস্তি হলো আমাদের ডিভোর্স। তার মানে আশিক ডিভোর্স দিতে রাজি। ভীষণ কান্না পাচ্ছিল আমার।
হুট করেই জড়িয়ে ধরি আশিককে, খুব শক্ত করে জড়িয়ে ধরি। জানি না কেন করেছি এমন, তবে কিছুটা হলেও ভালো লাগা অনুভব করতে পারছিলাম। আশিক সেভাবেই ঠায় দাঁড়িয়ে রইল, আমাকে জড়িয়েও ধরল না, আবার আমাকে নিজের থেকে ছাড়িয়েও নিল না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি ডিভোর্স চাই না, চাই না আমি। পাগলামি করিস না প্রিয়তা, এটা পাগলামির সময় না। বোঝার চেষ্টা কর, সবাই আমাদের ডিভোর্সের পক্ষে। তোকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, রাজি ছিলি না তুই। তোর তো খুশি হওয়ার কথা, তুই কেন কাঁদছিস? জানি না, কিচ্ছু জানি না, বাট আমি খুশি হতে পারছি না। আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, সব ভুলে যাবি। আমি আশিককে ছেড়ে ওর চোখে চোখ রেখে বললাম, তুমি চাও আমাদের ডিভোর্স হোক? আমার চাওয়া না চাওয়ায় কিছু হবে না, যা হওয়ার তা হবেই। সেটা আমরা চাইলেও হবে, না চাইলেও হবে। আশিক দেখাতে চাইলেও ওর কষ্টগুলো যেন অনুভব করতে পারছিলাম আমি। কি করে এতটা শান্ত থাকতে পারছে মানুষটা? সেই সাথে নিজের উপর রাগ হচ্ছিল খুব। কেন খারাপ লাগছে আমার, কেন কষ্ট পাচ্ছি আমি? সত্যি তো আমার তো খুশি হওয়ার কথা, তাহলে কেন হচ্ছি না আমি? যে মানুষটার জন্য এতগুলো দিন মিথ্যা অপবাদের বোঝা বয়ে বেড়ালাম, সেই মানুষটার জন্য কেন কষ্ট হচ্ছে আমার? কেন কেন কেন? ভিতর থেকে চিৎকার করলেও তার আওয়াজ বাইরে এলো না। শুধু রেগে গিয়ে আশিককে বললাম, তুমি কি আমাকে এগুলো বলার জন্য এখানে নিয়ে এসেছো? হ্যাঁ, বলতে পারিস। এখন তো বলে শেষ হয়েছে, দিয়ে আসো আমাকে। বলেই চলে যেতে নেই, আশিক পিছন থেকে হাত ধরে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। এবার খুব শক্ত করে জড়িয়ে ধরে আমাকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি। আশিকের হৃদস্পন্দনের তীব্র আওয়াজ আমার হৃদয়ে যেন আঘাত হানছিল। নিজের হৃদস্পন্দনের আওয়াজ যেন নিজেই শুনতে পাচ্ছিলাম। যত সময় গড়াচ্ছে আশিকের হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পাচ্ছে। এরই মাঝে আশিকের বলা কিছু কথা আমার হৃদয়ে ঝড় তুলল। তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে রে আমার। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া বোধ হয় ভালো। দোয়া করিস যেন আমার মৃত্যুটা তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি। আশিকের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম, উল্টো দিকে ফিরে বললাম, আর তুমিও দোয়া করো যেন আমার মৃত্যুটা এখনই হয়। প্রিয়তা চুপ, এসব কথা যেন আর কখনো না শুনি। শোনার জন্য তুমি থাকছো এবার কোথায়? হ্যাঁ। আশিক আবারও আমাকে জড়িয়ে নেয়, এবার আর কিছু বলে না, আমিও আর কিছু বলি না। বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পর আশিক বলে, এই পাগলি, হুম। কাল সকালে চলে যাচ্ছি আমি। যাওয়ার আগে শেষবারের মতো কিছু চাইবো তোর কাছে, দিবি? আমি আশিকের বুক থেকে মাথা তুলে বলি, কি? এখন থেকে কাল সকাল পর্যন্ত আমার হয়ে থাকবি। এই সময়টা একান্তই আমার হবে, থাকবি আমার বউ হয়ে, শুধু কাল সকাল পর্যন্ত। কয়েক মুহূর্ত পার হয়ে যাওয়ার পর আমার তরফ থেকে কোনো উত্তর না পেয়ে আশিক আবারও বলল, থাক, এত ভাবতে হবে না, চল তোকে বাসায় দিয়ে আসি। আশিক আমাকে নিয়ে যেতে নিলেই আমি বলে উঠি, আমি রাজি। সবকিছু ভেবে বলছিস? মাথা নুয়ে ফেলি আমি। আশিক আমাকে জড়িয়ে ধরে রেখে মাথায় হাত বুলিয়ে দেয়, তবে তার চোখের কোণে এক চিলতে হাসি আমার চোখে এড়ায় না। আশিক বলল, তাহলে কিন্তু তোকে আমার ফ্ল্যাটে যেতে হবে, যাবি ওখানে? আমি মাথা হেলিয়ে সম্মতি জানাতে আশিক মৃদু হেসে আমার হাত ধরে নিয়ে যেয়ে গাড়িতে বসায়। গাড়ি চলতে থাকে। গন্তব্য আশিকের নিজস্ব ফ্ল্যাট। এটা সেই ফ্ল্যাট যেখানে থেকে আমাদের কাহিনী শুরু হয়েছিল, যেখানে থেকে উলটপালট হয়ে গিয়েছিল আমার জীবন। আজ আবারও সেখানে যাচ্ছি, তবু মনের মাঝে কোনরূপ ভয় কাজ করছে না, বরং নিজেকে আরো বেশি নিরাপদ মনে হচ্ছে। আজ না আছে মনে বাবা মা কি বলবে তার ভয়, না আছে ডিভোর্সের চিন্তা, আর না আছে কাল কি হবে তার চিন্তা। 2 ঘন্টা জার্নির পর আমরা সেখানে পৌঁছাই। গাড়ি থেকে নামার সময় একবার চোখ বুলিয়ে নেই, সবটা আগের মতোই আছে। ভিতরের পরিবেশটাও আগের মতোই আছে, সবটা আমার পছন্দের জিনিসে সাজানো। 3টা বেডরুমে, একটা ডাইনিং রুম, একটা ড্রয়িং রুম আছে ফ্ল্যাটটিতে। ড্রয়িং রুমের ওয়ালে আমার আর আশিকের একটা ছবি বড় করে ফ্রেমে বাঁধাই করা। ছবিটা আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ওঠানো। সেদিন ছিল পহেলা বৈশাখ। বাড়ির সব মেয়েই সেদিন লাল পাড় সাদা শাড়ি পরেছিল, আমিও পরেছিলাম। আশিকও আমাদের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছিল। ছোট কাকার ছবি তোলার শখ ছিল। আমরা তখন একে অপরকে কোনো এক কারণে মারামারি করেছিলাম, তখন ছোট কাকা ছবিটা তুলেছিল। ছবির ক্যামেরার ফোকাসের লাইট আমাদের উপর পড়তেই দুজনে চমকে একে অপরের দিকে তাকিয়েছিলাম। সেই সময় ছবিটাই আশিক বড় করে বাঁধিয়ে এনেছিল, যা সব সময় নিজের কাছে রাখতো। হয়তো গত 2 বছরও সাথে ছিল তার। প্রিয়তা, হঠাৎ ডাকে চমকে উঠে আমি। আশিকের দিকে তাকাতেই সে হাসি মুখে বলল, রুমে যে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করি। কিছু তো খাসনি। আমি সম্মতি জানিয়ে চলে আসতে নিলেই থমকে যাই। কোন রুমে যাব আমি? আশিকের বেডরুমে, নাকি যে রুমে 2 বছর আগে ছিলাম সেই রুমে? পিছনে ফিরে দেখলাম আশিকও আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আশিকও দেখতে চাই আমি কি করি। আর কিছু না ভেবে আশিকের বেডরুমে চলে আসি আমি।
কারণ আমি এখন এখানে প্রিয়তা কিংবা আশিকের মামাতো বোন হিসেবে আসিনি, এসেছি আশিকের স্ত্রী হিসেবে। তাই আশিকের রুমটাই আমার হবে। রুমে ঢুকে ডোর দিতে গিয়ে আশিকের হাসি মাখা মুখটা দেখতে পেলাম। সারাদিন নিজের উত্তাপ দেওয়ার পর নিজেকে লুকিয়ে নিয়েছে সূর্যটা, সেই সাথে প্রকৃতিতে নেমে এসেছে নতুন রং। চারদিক আলোকিত হয় রং বেরঙের রশ্মিতে। সেই আলোক রশ্মির মাঝে আশিকের বেডরুমের সাথে লাগোয়া বারান্দায় বসে আছি আমরা দুজনের হাতে আশিকে বানানো কফি। তাতে একটু একটু চুমুক দিচ্ছি আর একে অপরের দিকে তাকাচ্ছি। আশিকের কাছে মুহূর্তটা কেমন লাগছে জানা নেই আমার, তবে আমার কাছে অদ্ভুত লাগছে। এর মাঝে বাসা থেকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, তবে তা আমি রিসিভ করিনি। আম্মুর কাছে শুধু আমি ঠিক আছে লিখে মেসেজ করে দিয়েছিলাম, তারপরই ফোন অফ করে রেখেছি। এভাবে পার হয়ে যায় সন্ধ্যার সময়টুকু। তবে সময় যত ঘনিয়ে আসছে মনের মাঝে অস্থিরতা যেন বেড়ে চলেছে। কাল কি হবে তা ভাবতে পারছি না। ঘড়ির কাঁটা বলছে এখন রাত 9টা। আশিক আমাকে একটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলল, এটা তোর জন্য, আজকের জন্য। আমি ব্যাগটা নিয়ে রুমে চলে আসি। ব্যাগের ভিতর খুব সুন্দর একটা শাড়ি, বেগুনি রঙের একটা জর্জেটের শাড়ি। বুঝতে বাকি থাকে না এটা আজ রাতের জন্য, তাই শাড়িটা পরে নেই। সেই সাথে থাকা শাড়ির সাথে থাকা ম্যাচিং অর্নামেন্টস গুলো পরে তৈরি হয়ে নেই। সব শেষ হলে বারান্দায় আশিকের সামনে যাই। আশিক এক পলক আমার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল, আবার ফিরে তাকায়। কতক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে জানা নেই। হুট করেই কোলে তুলে নেয় আমাকে। আশিক আমাকে ওভাবেই কোলে করে ছাদে নিয়ে আসে। আসার পুরো সময়টা ছিলাম তার বুকে মুখ লুকিয়ে। ছাদে আসার পর চারপাশটা দেখতেই থমকে যাই আমি। সবটা খুব সুন্দর করে সাজানো, চারপাশে বিভিন্ন রঙের লাইট, ফুল আর লাভ শেপের বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজানো। এর মাঝে ছোট একটা টেবিলে সাজানো হয়েছে বিভিন্ন রকমের খাবার, যা সবটাই আমার পছন্দের। আশিক আমার হাত ধরে নিয়ে সেই টেবিলের সামনে নিয়ে যায়। সেখানে একটা কেক রাখা। হুট করে কোথা থেকে সফট মিউজিক বেজে ওঠে। আশিক তখন আমার সামনে হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে আমার সামনে এগিয়ে দেয় আর বলল, আই লাভ ইউ প্রিয়তা, আই লাভ ইউ সো মাচ। ঠিক কতটা ভালোবাসি তোকে তা বোঝাতে পারবো না আমি, শুধু জানি ভালোবাসি তোকে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হবি আমার প্রিয়সী, তোর আশিক ভাইয়া না, তোর জন্য শুধু আশিক হতে চাই আমি। দিবি আমাকে সেই সুযোগ, বিশ্বাস কর, আর একটু কষ্ট পেতে দেব না তোকে। আমি কি বলবো সেই সময় সত্যি বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল কেউ আমার কণ্ঠনালী চেপে ধরে রেখেছে, যেন কোনো শব্দই বের হচ্ছিল না। চোখ দিয়ে বয়ে চলছিল অবিরাম ধারায় কিছু নোনা তরল। নিজের শরীর যেন তখন বেইমানি করছিল আমার সাথে। চিৎকার করে কিছু বলতে গিয়েও পারছিলাম না আমি, শুধু আস্তে করে নিজের হাতটা এগিয়ে দিয়ে মাথা হেলিয়ে সম্মতি জানাই। আশিক আবার সম্মতি পেয়ে তার হাতের রিং আমার আঙুলে পরিয়ে দেয়। হাতের উপর তার উষ্ণ ছোঁয়া পড়ে, উঠে আমার কপালেও নিজের ওষ্ঠদয় ছুঁয়ে দেয়। সেই সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, ও হে আমার প্রিয়সী, ভালোবাসি, খুব ভালোবাসি। নিজের হাতে খুব যত্ন করে খাইয়ে দেয় আমাকে। খাওয়ার পর্ব শেষ হতেই আশিক আবারও আমাকে কোলে তুলে নেয়। তার ওষ্ঠদয়ে ফুটে আছে মৃদু হাসি। আগত সময়ের কথা ভাবতেই লজ্জায় কুঁকড়ে যাই আমি। মুখ লুকাই তার বুকে। সে আমার কপালে তার ওষ্ঠদয়ে কোমল ছোঁয়া দিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে আমাকে আশিকের বেডরুমে কিংবা যে রুমে আমি ছিলাম তার কোনোটাতেই নিয়ে যায় না, বরং তৃতীয় রুমে নিয়ে আসে। রুমে ঢুকেই আরো বিস্মিত হই আমি। মোমবাতির মৃদু আলোয় সারা ঘর আলোকিত হয়ে আছে। ফ্লোরে জুড়ে ছড়িয়ে আছে বেলুন, চারপাশে ফুল দিয়ে সাজানো। বেডটাও খুব সুন্দর করে সাজানো। বেডের মাঝে গোলাপের পাপড়ি ছড়িয়ে লাভ শেভ করা আছে। সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছে। এসব দেখে নিজেকে আরো গুটিয়ে নিই আমি। আশিকের বুকের মাঝে নিজেকে লুকাতে ব্যস্ত হই আমি। আশিক মৃদু হেসে বলে, পছন্দ হয়েছে? সবটা তোর মনের মতো করে সাজিয়েছি আমি, তোর পছন্দের ফুল দিয়ে। হয়েছে পছন্দ? জানি না আমি। আমার উত্তরে আশিকের হাসিটা আগের থেকেও চড়া হয়, যা না দেখেও বুঝতে পারছিলাম। আজ কেন যেন মানুষটাকে একটু বেশি বুঝতে পারছিলাম আমি। আশিক আমাকে খুব সাবধানে বেড়ে শুয়ে দেয়। সময় তো গড়াতে থাকে, মনের মাঝের অস্থিরতা যেন বাড়তে থাকে, নিঃশ্বাসের গতি বাড়তে থাকে। সারা শরীরে রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলে এক অদ্ভুত অনুভূতি, ভালো লাগা, অস্থিরতা আর এক সহনীয় সুখের রাজ্যে গভীরে তলিয়ে যেতে থাকি আমরা। খুব শক্ত করে জড়িয়ে নিই মানুষটাকে। সময় কখন কেটে যায় কারোরই খেয়াল থাকে না, শুধু মনে হয় থেমে যাক সময়, স্তব্ধ হয়ে যাক প্রকৃতি। সকালের প্রকৃতি থাকে শান্ত নির্মল। কর্মব্যস্ত মানুষ ছুটে চলে তাদের কর্মক্ষেত্রে। বাড়ির গৃহিণী ব্যস্ত হয় সবার জন্য সকালের খাবার বানাতে। ব্যস্ত পায়ে হেঁটে চলা পথচারীদের দিকে দৃষ্টি আমার। আশিক পেছন থেকে আমাকে তার বহুবান্ধনীতে আবদ্ধ করে নেয়, আমার কাঁধে মাথা রেখে বাইরের দৃষ্টি রাখে। কিছুক্ষণ এভাবে থাকার পর আশিক বলল, রেডি হয়ে নে, বের হতে হবে আমাদের।
সত্যি কি চলে যাবে? যাওয়াটা কি আসলেই জরুরি? জরুরি। যদি বাবা মা না মানে? সেটা আমার উপর ছেড়ে দে, শুধু তুই পিছিয়ে যাইস না, তাহলেই হবে। পারবি তো? আমি মৃদু হেসে তার হাতের উপর দুহাত রেখে বললাম, পারবো। আশিক আর কিছু না বলে শক্ত করে জড়িয়ে রাখলো। 2 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আবারও। যেখান থেকে শুরু হয়েছিল আমাদের গল্প, সেখান থেকে আবার নতুন করে শুরু হবে সবটা। তবে আসলেই শুরু হবে নাকি শেষ তা জানি না আমি। গাড়ি ছুটে চলছে তার গন্তব্যের দিকে। আমি আশিকের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রয়েছি। চোখের পাতায় ভেসে ওঠে গত রাতের চিত্রটি। পরিণয়ের গভীরে প্রবেশ করার পূর্বেই থেমে যায় আশিক। সবটা ভুল মনে হয় ওর। মোমের মৃদু আলোয় আশিকের চোখে স্পষ্ট অনুশোচনা দেখতে পাচ্ছিলাম আমি। আশিক নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিজের মাথা চেপে ধরে বসে পড়ে আমার পায়ের কাছে। তাকে এমন করতে দেখে ধরফড়িয়ে উঠে বসি আমি। এসব কি করছো তুমি? উঠো বলছি। বিশ্বাস কর প্রিয়তা, আমার এরকম করার কোনো ইচ্ছাই ছিল না। আমি এখানে শুধু শেষ সময়টুকু তোর সাথে থাকতে চেয়েছিলাম, তোকে কলঙ্কিত করে যেতে চাইনি। আবারও সেই একই ভুল করতে যাচ্ছিলাম আমি। আমাকে মাফ করে দে প্রিয়তা। না না, মাফ করিস না, শাস্তি দে, যে শাস্তি দিতে ইচ্ছা হয় দে। প্লিজ আগে শান্ত হও তুমি, তারপর বলছি। আশিকের স্থির হতে বেশ কিছু সময় লাগে। আশিক শান্ত হলেও নিজের অনুশোচনা থেকে বের হতে পারে না। কেমন জানি পাগলের মতো করতে থাকে মানুষটা। আর কোনো উপায় না পেয়ে তার বুকের মাঝে নিজেকে গুটিয়ে নিই। ধীরে ধীরে শান্ত হয় আশিক। এই পাগলি, আশিক এটাকে মাথা তুলে তাকাই তার দিকে। আশিক আমার চোখে চোখ রেখে বলে, বিয়ে করবি আমাকে? আশিকের কথায় ভেবা চেকে খেয়ে যাই আমি। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আবার কিসের বিয়ে? সেভাবেই বললাম, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, তাহলে কিসের বিয়ে? হয়েছে, কিন্তু তোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে হয়েছিল আমার বিয়েটা। এবারের বিয়েটা তোর সম্মতিতে হবে। আমাদের বিয়ে ভালোবেসে না হলেও ঘৃণা করে হবে না। কিন্তু তুমি তো বলি সকালেই চলে যাবে তুমি। যাব, তবে তোকে ফেলে নয়, তোকে সাথে নিয়ে। যাবি তো আমার সাথে? বাবা মা চাচুরা? ওনাদের চিন্তা করতে হবে না, শুধু তোর কাছে জানতে চাই কি চাস তুই। তুই কি চাস আমাদের ডিভোর্সটা হোক? না। তাহলে থাকবি আমার সাথে? তোর দেওয়া শর্ত মানতে সেদিন কিছুই বলিনি আমি, কিন্তু তুই যখন নিজেই এই ডিভোর্সটা চাস না, তখন এই শাস্তি মেনে নেব না। শাস্তিটা বরং তুই নিজে দিস। আশিকের কথায় মৃদু হেসে সম্মতি দেই। জানি না তাকে ভালোবাসি কিনা, তবে এই সম্পর্ক ভাঙতে চাই না। সবশেষে ঠিক হলো সকালে আমরা বাসায় ফিরবো। সবাইকে বোঝাবো, তারা যদি না মানে তাহলে শুধু আশিক নয়, আশিকের সাথে আমিও পাড়ি জমাবো দূর দেশে। সবকিছু আগেই রেডি করে রেখেছে আশিক। বিয়ের পর মধুচন্দ্রিমায় দেশের বাইরে নিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল আশিকের। তার জন্যই আগেই আমাদের পাসপোর্ট আর ভিসা তৈরি করা হয়েছিল। আর কোনো কথা হয়নি আমাদের মাঝে। আশিকের বুকের মাঝে গুটিসুটি হয়ে থাকতে থাকতেই ডুবতেই ঘুমের রাজ্যে। এই প্রিয়তা। হঠাৎ তাকে চমকে ওঠে আমি। চোখ পেলে তাকাতেই আশিক বলল, ওর চলে এসেছি আমরা। এত ঘুম কাতরে কবে হলি তুই? নেমে আয়, এসে পড়েছি তো। আশিকের কথা শেষ হলে আমাকে গাড়ি থেকে নামায়। আমাদেরই বাড়ি এটা। ভেতরের দিকে যাওয়ার সময় কেমন একটা ভয় হচ্ছিল। ভিতরে ঢুকে বুঝতে পারি গাড়ির আওয়াজে বাসার সবাই, অনেকেই বাইরে চলে এসেছে। আমাকে আশিকের সাথে দেখি সবাই রেগে যায়। আমি এসে আমার গালে একটা চড় বসিয়ে দেয়। কোথায় ছিলে সারা রাত? আশিক ভাইয়ের সাথে ছিলাম। 2 বছর আগেও এই পরিস্থিতিতে পড়েছিলাম আমি। তখনও যা বলেছিলাম এখনো তাই বলি। আমার কথা শুনে আম্মি আমার গালে আরো একটা থাপ্পড় দিয়ে বলল, এজন্য তোকে এত ভালোবেসে বড় করেছিলাম, আমাদের মুখে কালি দেওয়ার জন্য? আম্মির কথা শেষ হতেই বাবা গম্ভীর কণ্ঠে আম্মিকে বলে, আয়রা, তুমি ওকে ভিতরে নিয়ে যাও। আমি বাবার কথার উপর কখনোই কোনো কথা বলিনি, এমনকি বাবার কোনো কথার অবাধ্য হয়নি। আজও তার ব্যতিক্রম হলো না। আমাকে জোর করে নিয়ে যাওয়ার সময় হাতে টান পড়ে। পিছনে ফিরে দেখি মানুষটা অসহায় চোখে তাকিয়ে আছে আমার দিকে। তার হাতের মুঠোয় আমার হাত। আমি তা দেখে জোর করে ছাড়িয়ে নিয়ে ভিতরে চলে যায়। বাবা চাচুরাও সবাই ভিতরে চলে আসে। বাইরে কোনো সিক্রেট করে মানুষকে কথা বলার সুযোগ দিতে রাজি নয় কেউই। আমরা এসে কিছুক্ষণ পরে মামুনিয়ার ফুপাও চলে আসে সেখানে। আশিক গাড়িতে থাকাকালীন ফোন দিয়ে মামুনিয়ার ফুপাকে আসতে বলেছিল। আবারও বসে বিচার সভা, তবে তা কোনো কোর্টে নয়, আমাদের রুমেই বারান্দায়। আমি বাদে সেখানে সবাই আছে, কারণ আমি আমাকে রুমে বন্দি করে রেখে গেছে। তবু বাইরে সব কথা শুনতে পারছিলাম আমি। বাবা নিজের কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে আশিককে বলল, কি চাস তুই? কেন নিয়ে গেছিলি প্রিয়কে? আশিক দৃঢ় কণ্ঠে বলে, আমি বা প্রিয়তা কেউই এই বিয়ে ভাঙতে চাই না মেজো মামা। দুজনের কেউই ডিভোর্স চাই না। আশিকের কথায় বড় চাচু আশিকের গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা জোরেই লেগেছিল, তা বুঝতে অসুবিধা হলো না। আরেকটা থাপ্পড় দিতে গেলেই, থাম ভাই, ওকে মেরে কিছুই হবে না, অমানুষ হয়ে গিয়েছে ও। তারপর আশিককে উদ্দেশ্য করে বলল, তুই ভাবলি কি করে এত কিছু হওয়ার পরেও তোদের একসাথে রাখবো?
আমার মেয়ে কোনো খেলনা নয় যে ওকে নিয়ে খেলবি তুই। আর রইলো ওর ডিভোর্স না দেওয়ার কথা। প্রিয় যদি তোকে ডিভোর্স না দিতে চাইতো তাহলে তোর সত্যিটা আমাদের সামনে আনতো না। আমার মেয়েটা তোর জন্য এতগুলো দিন কষ্ট পেয়েছে। এই বিয়ে না ভাঙলে বাকি দিনগুলোও কষ্টে কাটবে আমার মেয়েটার। সেটা হতে দিব না আমি। এমনটা হবে না মামা, বিশ্বাস করো। প্রিয়তাকে আর কোনো কষ্ট পেতে দেব না আমি। যা হয়ে গিয়েছে তা বদলাতে না পারলেও ভবিষ্যতে ওর চোখে এক ফোঁটা জল আসতে দিব না আমি। মামা, যদি এমনটা হয় তাহলে তখন তোমরা যে শাস্তি দিবে মেনে নেব, বাট আমাদেরকে আলাদা করো না। এখন আর এসব বলে কোনো লাভ হবে না আশিক, যা হওয়ার হয়ে গিয়েছে। মামা, তোমরা না মানলে আমি আর প্রিয়তা এ দেশ ছেড়ে চলে যাব। আশিকের কথায় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। ছোট চাচু বলল, কি বলতে চাস তুই? ঠিকই বলেছি মামা, তোমরা না মানলে এছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। প্রিয়তা তোকে বলেছে ও তোর সাথে যাবে? বাবা আশিককে আর কিছু বলার সুযোগ না দিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, প্রিয়তাকে নিয়ে আসো আয়রা, আমি জানতে চাই আমার মেয়েটা কি চায়। আমি আমাকে নিয়ে আসলে সবার আগে আমার দৃষ্টি যায় আশিকের দিকে। আশিকও তাকিয়ে থাকে আমার দিকে। আশিকের দৃষ্টিতে বন্দী হই আমি, মলিন তার সেই দৃষ্টি। আমি আসার পর কোমল কণ্ঠে বাবা বলল, এদিকে আয় মা, বস এখানে। বাবার পাশে যে বসতেই বাবা আমার মাথায় হাত বুলিয়ে আগের মতোই কোমল কণ্ঠে বলে, দেখ মা, আমরা কেউই তোর খারাপ চাই না। 2 বছর আগে যা হয়েছিল তাতে যে শুধু তোর বিয়ে ভেঙেছিল তা কিন্তু না। আমার এত বছরের পুরনো বন্ধুর সাথেও সম্পর্ক শেষ হয়ে যায়। রায়ান তোকে পছন্দ করেছিল বলেই ওর বাবা আমার কাছে প্রস্তাব রাখে। আমিও রাজি হয়ে যাই, বাসার সবাইও সম্মতি দেয়। আমার বিশ্বাস ছিল আমার বন্ধু তোকে নিজের মেয়ে করেই রাখতো, ভালো থাকতি ওখানে। কিন্তু সবটা শেষ হয়ে যায়, আর যার জন্য হয় সে হলো আশিক। সেটা যদি তোদের বিয়ের আগে জানতে পারতাম তাহলে কখনোই তোদের বিয়ে হতে দিতাম না আমরা। আশিককে ছোট থেকে বড় করেছি, চোখের সামনে ছেলেটাকে হেসে খেলে বড় হতে দেখেছি তোর প্রতি ওর ভালোবাসা, তাই আর তোদের বিয়েতে অমত করিনি। কিন্তু এখন সবটা জানার পর আমরা কেউই চাই না তোদের একসাথে রাখতে। এমন না যে তোর খারাপ চাই, তাই আমাদের ইচ্ছা তোর উপর চাপিয়ে দেব না। তুই কি চাস সেটা জানতে চাই। তুই যেটা চাইবি সেটাই হবে, তবে কিছু চাওয়ার আগে সব ভেবে দেখবি। আশিক বলল তুইও নাকি বিয়েটা ভাঙতে চাস না, এমনকি আমরা রাজি না হলে নাকি আমাদের ছেড়ে এই দেশ ছেড়ে ওর সাথে চলে যাবি। এটা কতটা সত্যি তা আমি জানি না, তবে আমার বিশ্বাস আশিক তোর জীবনে এতটাও জায়গা করে নিতে পারেনি যার জন্য তুই আমাদের সবাইকে ছেড়ে ওর সাথে চলে যাবি। হ্যাঁ, সেদিনও বলেছিলি ডিভোর্স চাস না, কিন্তু এতদিনে আশা করি সবকিছু নিয়ে ভেবেই সিদ্ধান্ত নিবি। থাকতে চাস ওর সাথে, যে তোর সাথে হওয়া এত কিছুর জন্য দায়ী। আজকে আমার বাবার মাঝে অন্য এক বাবাকে আবিষ্কার করলাম আমি। এ বাবার মাঝে নেই কোনো কঠোরতা। এই বাবা আর 10টা বাবার মতো তার আদরের মেয়েকে নিয়ে চিন্তিত। বাবার সব কথা শোনার পর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আসলেই তো শুধুমাত্র আশিকের জন্য সবকিছু ছেড়ে চলে যেতে চাচ্ছিলাম আমি। আশিকের দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকেই তাকিয়ে আছে। ওর চোখে একরাশ আকুতি। হয়তো সে দৃষ্টি বলতে চাইছে আমার হাত ছাড়িস না প্রিয়তা। আমির দিকে তাকাতেই দেখতে পেলাম আমাকে কথা বলার জন্য ইশারা করছে। বাড়ির সবাই আমার উত্তর জানার অপেক্ষা করছে। আমি মাথা নিচু করে বাবাকে বললাম, আমি ডিভোর্স চাই আব্বু, আমি ডিভোর্স চাই। আমি জানতাম আমার মেয়েটা ভুল সিদ্ধান্ত নিবে না। বাবা মাথায় হাত রেখে বলল, কথাটা নিজের চোখের কোণে জমা জলটুকু গড়িয়ে পড়ার আগেই মুছে নিলাম আমি। আশিকের দিকে তাকানোর সাহস হলো না আমার, তবে ভালো করেই বুঝতে পারছিলাম বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি রুমে যাচ্ছি আব্বু বলি এক ছুটে আমার রুমে চলে আসি। দরজা বন্ধ করে দিই। বাইরে তখন অনেক বেশি কথার আওয়াজ পেতে থাকি। হয়তো আশিক সবাইকে বোঝাচ্ছে, কিন্তু এখন যে আর কিছু করার নেই আশিকের। বাবা চাচুরা কেউই আর মানবে না ওর কথা। সে পথ যে আমি বন্ধ করে দিয়ে এসেছি। দরজার করাঘাতের আঘাতে নিজেকে স্থির করে নেই। চোখ মুখ ভালো করে মুছে দরজা খুলে দেই। দরজা খুলতেই আশিক ভিতরে এসে ডোর লক করে দেয়। তারপর আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তার হৃদস্পন্দনের তীব্র আওয়াজ আমার হৃদয়ে ঝড় তুলছিল। বুঝতে বাকি নেই মানুষটার জন্য নিজের মনের মাঝেও সুপ্ত অনুভূতি সৃষ্টি হচ্ছে। কথায় আছে সৃষ্টিকর্তা বিয়ে নামক সম্পর্কে নিজে থেকেই বরকত ঠেলে দেন। দুটি মানুষের অদৃশ্য এক মায়ে বেঁধে দেন। ফলে না চাইতেও একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়, যা হয়তো আমাদের মাঝেও হচ্ছিল। কিন্তু এই মায়ের বাঁধন কি চিরস্থায়ী হবে? কিছু সময় পার হতেই আশিক আমাকে ধাক্কা মেরে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে রেগে বলল, কেন করলি এমন প্রিয়? কেন পিছিয়ে গেলি? কেন বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে? কারণ আমি আবিরকে ভালোবাসি, তোমাকে না। আমার কথায় থমকে যায় আশিক। হয়তো বিশ্বাস হয় না আমার কথা। সে বলল, মিথ্যা বলছিস তুই। এমন হলে কাল ওসব কি ছিল? আমি আশিককে রাগী গলায় বললাম, ভুল ছিল, ভুল। আবেগ ছিল আমার।
তোমার কথার মায়া জালে পরে আবেগে ভেসে গিয়েছিলাম, আর কিচ্ছু না। আর তুমি আমার সাথে যা করেছো তারপর ভাবলে কি করে তোমার সাথে থাকবো আমি? আমার উত্তরে আরও রেগে যায় আশিক। আমার সামনে এসে আমার কাজ ঝাঁকিয়ে বলে, যদি নাই থাকবি তাহলে কাল কেন কাছে আসতে দিয়েছিলি? কেন গিয়েছিলি আমার সাথে? কেন বলেছিলি থাকবি আমার সাথে? কেন বলেছিলি ডিভোর্স চাস না তুই? বল কেন করলি? বললাম তো আবেগ ছিল আমার। আর 2 বছর আগে তুমি যেমন আমার বিশ্বাস ভেঙেছিলে, আমিও তাই করেছি, আর কিছু না। আমার কথায় আশিক স্তব্ধ হয়ে যায়। শব্দ যেন তার কণ্ঠনালীতেই আটকে যায়। করুণ কণ্ঠে বলল, প্রতিশোধ নিলি? মনে করো তাই। আমার কথায় নিজের মাথা ধরে বেডে বসে পড়ে আশিক। আমি আগের মতোই দাঁড়িয়ে থাকি। আশেপাশে তাকিয়ে নিজের রাগ সংবরণ করতে চাইলো আশিক। তারপর কিছু একটা ভেবে হুট করে উঠে আমাকে ধরে বলে, মামি মামি তোকে এসব বলতে বলেছে তাই না? এখানে আসার পর শুধু মামি তোর সাথে কথা বলেছে, আর কেউ একা কথা বলেনি? তোকে মামি কিছু বলেছে তাই না রে? আমি শুধু অবাক চোখে তাকিয়ে আছি মানুষটার দিকে। এত কিছু বলার পরও মানুষটা কিভাবে এই কথা বলতে পারে? কিভাবে আমাকে বিশ্বাস করতে পারে? কেন তার মনে হচ্ছে আমাকে জোর করা হচ্ছে? ভালোবাসলে কি এমনটা হয়? কোনোটার উত্তর নেই আমার কাছে। তবে মনে হলো মন বলছে হ্যাঁ হয়। আমি আগের মতো করে বললাম, এত কিছু জানি না, শুধু এতটুকু জেনে রাখো আমি যেতে পারবো না তোমার সাথে। আশিক শুধু অবাক চোখে চেয়ে থাকে। হয়তো এই প্রিয়তা তার অচেনা, তার সেই ছোট পুতুলটা নয়, বরং অন্য কেউ। আশিক তখন আমার চোখে চোখ রেখে বলে, শেষবারের মতো জিজ্ঞাসা করছি প্রিয়তা, সত্যি কি তুই ডিভোর্স চাস? চাস আমাদের সম্পর্ক ভেঙে ফেলতে? আর হ্যাঁ, সত্যিটাই বলবি, মিথ্যা না। নয়তো এরপর যা হবে তার জন্য তুই দায়ী থাকবি। আমি কি বলবো বুঝতে পারলাম না। কথা যেন সব হারিয়ে ফেলেছি। কণ্ঠস্বর যেন বসে গিয়েছে। সে কোনরূপ শব্দ করতে নারাজ। তাকে কিছু বলতে পারছিলাম না। নীরবে চোখ নামিয়ে নেই আমি। কয়েক ফোঁটা নোনা তরল গড়িয়ে পড়ে মাটিতে। আশিক আমার জবাব না পেয়ে আমাকে তার বুকের মাঝে ভরে নেয়। মাথায় আলতো হাত রেখে বলে, থাক, আর কিছু বলতে হবে না, আমি আমার উত্তর পেয়ে গিয়েছি।